মুভিটির শুরুতেই আমাদেরকে জাপান থেকে দেখানো হয়, যেখানে জাহাজের দ্বারা কিছু অজানা কন্টেনার জাপানের মধ্যে এসে যায়, যেগুলো লাল চন্দন দিয়ে ভরা ছিল। এর সাথে পুষ্পা ভাইও লাল চন্দনের সাথে ছিল। যখন জাপানিরা তা দেখে, তারা পুষ্পা ভাইকে উল্টো লুটকিয়ে দেয়, কিন্তু কোনো মতে পুষ্পা ভাই জাপানিদের কাছ থেকে ছুটে তাদের সাথে লড়াই করতে থাকে। এখান থেকে জানা যায় যে এই লোকগুলো পুষ্পা ভাই থেকে লাল চন্দন কিনে আর টাকা দিচ্ছিল না, যার জন্য পুষ্পা ভাইকে এখানে আসতে হয়। এখানে পুষ্পা ভাই তাদের সাথে লড়াই করতে থাকে এবং অবশেষে পুষ্পা ভাইয়ের গায়ে একটি গুলি লেগে যায় এবং সে সমুদ্রের মধ্যে পড়ে যায়। তখনই আমরা বুঝতে পারি যে এটা একটা স্বপ্ন ছিল। এর সাথে আমরা জানতে পারি পুষ্পা ভাই সিন্ডিকেটের লিডারও হয়ে গেছে এবং লাল চন্দনের লাকড়িগুলোকে কোথায় থেকে কোথায় পাঠানো হবে তা শুধু পুষ্পা ভাই ঠিক করে। পুষ্পা এখানে পুরো রাজত্ব করতে থাকলেও তার অনেক শত্রু ছিল। তাদের মধ্যে সব থেকে বড় শত্রু ছিল ভানুয়ার সিং শেখাওয়াত, যে পেশায় আইপিএস ছিল। মুভিটির প্রথম পর্বতে পুষ্পা শেখাওয়াতকে নগ্ন করে দৌড়িয়েছিল, তো যার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য শেখাওয়াত যে কোনো কিছু করতে রাজি। এর জন্য সে একটা প্ল্যান তৈরি করে যে যখন পুষ্পার লোকেরা জঙ্গলে গিয়ে লাল চন্দনের লাকড়ি কাটতে যায়, সেখানে শেখাওয়াত ওইখানকার কর্মীদের রূপ নিয়ে তাদের সাথে মিশে যায়। ওইখানে পৌঁছানোর পর সে সকল কর্মীদেরকে একটি প্ল্যান বানিয়ে অ্যারেস্ট করে নেয়, কেননা লাল চন্দনের এই পুষ্পা সব সময় বেঁচে যায়। পুষ্পার বিরুদ্ধে প্রমাণ থাকতো না, তো শেখাওয়াত এই কর্মীদেরকে অনেক খারাপভাবে মারে এবং এই 230 জন লোককে জেলের মধ্যে বন্দী করে রাখে। এরপর এন্ট্রি হয় পুষ্পা ভাইয়ের। তিনি পুলিশ স্টেশনে যান, কিন্তু ওইখানে শেখাওয়াত ছিল না, কিন্তু কিছু ইন্সপেক্টর ছিল। এখানে পুষ্পা ভাই সকল কর্মীদেরকে নেওয়ার জন্য এসেছিল না, শুধুমাত্র সিনু নামের একজন কর্মীকে নেওয়ার জন্য এসেছিল, কেননা তার আজকে বিয়ে ছিল। যখন পুষ্পা এখান থেকে সিনুকে নিয়ে যেতে শুরু করে, তখন সে লক্ষ্য করলো যে সিনুর গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এর সাথে সে তার সকল কর্মীদের গায়ে আঘাতের চিহ্ন দেখতে পেল, যা দেখে পুষ্পা অনেক রেগে যায়, কেননা পুষ্পার সকল কর্মীদেরকে শেখাওয়াত জঙ্গলের মধ্যে অনেক খারাপ ভাবে মেরেছিল, যার জন্য তার সকল কর্মীরা অনেক খারাপ ভাবে আহত ছিল। এগুলো দেখে পুষ্পা ইন্সপেক্টরকে বলে যে এই লোকগুলোর উপর শেখাওয়াত স্যার হাত উঠাইছে, এর মানে সে আমার উপর হাত উঠাইছে, এর জন্য সে এই জেলখানা থেকে সকল কর্মীদেরকে নিয়ে যাবে। তো এটা শুনে ইন্সপেক্টর এবং বাকি সকল পুলিশ কর্মকর্তারা বলে যে আপনি যদি এই লোকদেরকে এখান থেকে নিয়ে যান, তাহলে এই লোকগুলোর সাথে সাথে আমাদেরও চাকরি চলে যাবে। এটা শুনে পুষ্পা ভাই বলে যে আজ থেকে তোমাদের অবসর হওয়ার আগ পর্যন্ত যত টাকা লাগবে এবং যত টাকা তোমরা সরকার থেকে পাবে তত টাকা আমি দেব, মানে আজ তোমাদের রিটায়ারমেন্ট হওয়ার সময়। পুষ্পা তাদের সকলকে রিটায়ারমেন্ট করে দেয়, এমনকি পেনশন পাওয়ার আগ পর্যন্ত যত টাকা সরকার থেকে পাবে তা পুষ্পা সকল পুলিশদেরকে, এবং কি পেনশন পাওয়ার আগ পর্যন্ত যত টাকা সরকার থেকে পাবে তা পুষ্পা সকল পুলিশদেরকে এখনই দিয়ে দেয়। যখন শেখাওয়াত পুলিশ স্টেশনে পৌঁছায়, সে কাউকেই দেখতে পায় না। সে বুঝে যায় যে এখানে সকল পুলিশদেরকে পুষ্পা কিনে নিয়েছে। এভাবে পুষ্পা ভাই তার ইল্লিগ্যাল কাজ করার সাথে সাথে তার কর্মীদেরও অনেক বেশি খেয়াল রাখে। পরের দিন আমরা দেখতে পাই শ্রীবল্লী যখন মন্দিরে পূজা করতে যায় এবং ভগবানের মূর্তির জন্য কিছু গয়না এবং মুকুট নিয়ে যায়, তখন ওই মন্দিরে পুষ্পার সৎ ভাই মল্লেতি মোহা উপস্থিত ছিল এবং সে শ্রীবল্লীকে বলে যে তুমি পূজা তো করতে পারবে, কিন্তু তোমার কাছে কি বংশ রয়েছে, নিজের বংশের নাম আছে? মল্লেতি মোহা মানে পুষ্পার সৎ ভাই তাদেরকে সব সময় নিচু করে দেখে, কিন্তু তার মেয়ে কাবেরী পুষ্পাকে পছন্দ করে এবং তাদের সাথে সম্পর্ক রাখতে চায়। এর জন্য কাবেরী শ্রীবল্লীকে সব সময় চাচি বলে ডাকে, কিন্তু মল্লেতি মোহা কাবেরীকে নিষেধ করে যেন তাদের সাথে কথা না বলে, সম্পর্ক না রাখে। তার পরের স্ক্রিনে আমাদেরকে দেখানো হয় পুষ্পা সিদ্ধাপ্পার সাথে আজকে সিএম এর সাথে দেখা করতে যাবে। তো শ্রীবল্লীর অনেক ইচ্ছা যে তার স্বামীকে সিএম এর সাথে দেখবে, তো যার কারণে শ্রীবল্লী পুষ্পাকে বলে সিএম এর সাথে একটা ছবি তুলে নিয়ে আসতে, আর এই ছবিটা সে ঘরের মধ্যে লাগিয়ে রাখবে এবং সে তার বন্ধু বান্ধবকে দেখাবে যে তার স্বামী সিএম এর সাথে উঠা বসা করে। যেহেতু পুষ্পা শ্রীবল্লীকে অনেক বেশি ভালোবাসে, যার জন্য পুষ্পা শ্রীবল্লীর সকল কথা রাখে। তো যা শুনে পুষ্পা তার স্ত্রীর সাথে ওয়াদা করে যে সে সিএম এর সাথে ছবি তুলে আনবে। কিছুক্ষণের মধ্যে পুষ্পা ওই জায়গায় চলে আসে যেখানে সিএম ছিল আর এমএলএ সিদ্ধাপ্পাও ছিল। আসলে সিদ্ধাপ্পা এখানে সিএম এর কাছে কোনো একটা মন্ত্রিত্ব চেতে এসেছিল, এর সাথে শেখাওয়াতের ট্রান্সফারের ব্যাপারেও কথা বলতে এসেছিল, কিন্তু পুষ্পা সিদ্ধাপ্পাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে শেখাওয়াত এখানেই থাকবে। তাকে ট্রান্সফার করলে লোকে ভাববে ভয় পেয়ে শেখাওয়াতকে ট্রান্সফার করিয়েছে, এর জন্য এটার কোনো দরকার নেই।
তারপর তারা এসে পৌঁছায় সিএম এর সামনে। সিদ্ধাপ্পা সিএম কে পুষ্পার সাথে পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পর পুষ্পা সিএম এর সাথে একটি ছবি উঠাতে চায়। পুষ্পা বলে তার বউ অনেক শখ করে বলে দিয়েছে সিএম এর সাথে একটি ছবি উঠানোর জন্য, কিন্তু সিএম কোনোভাবেই রাজি হতে চাচ্ছিল না। সিএম বলে যে জুতা যতই দামি হোক না কেন তার জায়গা পায়ের তলায়, জুতা কখনো হাতে লাগিয়ে ঘোরা যায় না। তেমনি পুষ্পা সিন্ডিকেট চালায়, আমি সিএম হয়ে তার সাথে ছবি উঠাতে পারি না। এই ছবি যদি সবার মাঝে ছড়িয়ে পড়ে তাহলে আমাকে অনেক সমস্যায় পড়তে হবে। আর পুষ্পা, তুমি এটি তোমার বউয়ের কথা শুনে করতে চাচ্ছ। বউয়ের কথা শুনলে মানুষ কখনো বড় হতে পারে না। এগুলো শুনে পুষ্পা কিছু না বলেই সেখান থেকে বাহিরে চলে আসে। বাহিরে এসে পুষ্পা সিদ্ধাপ্পাকে বলে যে তুমি যদি সিএম হতে তাহলে কি তুমিও আমার সাথে ছবি না তুলতে? যা শুনে সিদ্ধাপ্পা বলে আমি যাই হয়ে যাই না কেন আমি তোর সাথে ছবি উঠাবই, কারণ তুই আমার ভাই। পুষ্পা সিদ্ধাপ্পাকে বলে তাহলে সিএম এর প্রস্তুতি নাও। পুষ্পা সিদ্ধাপ্পাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে যে সিএম হওয়ার জন্য কত টাকা প্রয়োজন। সিদ্ধাপ্পা তার জবাবে বলে 100 কোটি টাকার মতো প্রয়োজন। পুষ্পা তাকে বলে আমি তোমাকে 500 কোটি টাকা দিব, কিন্তু সিএম তোমাকেই হতে হবে। এরপর সিদ্ধাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যায়, কেননা পুষ্পাই বলে দিয়েছিল সিদ্ধাপ্পা যেন গিয়ে সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করে। সিদ্ধাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের কাছে তার সিএম এর পজিশন পাওয়ার জন্য কথা বলে। সেন্ট্রাল মিনিস্টার তার কথা শুনে বলে সিদ্ধাপ্পা আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, সিএম এর গদি তোমার নাগালের বাহিরে। আমি জানি তোমার সাহস হবে না সিএম এর গদি চাওয়ার, তো তোমার পেছনে কে আছে? তখনই সেন্ট্রাল মিনিস্টারের ভাই সুব্বা রেড্ডির কল আসে এবং সে বলে যে আপনার সাথে কেউ কথা বলতে চায়, তার জন্য সে 5 কোটি টাকা নিয়ে আসছে। তখন সুব্বার কাছ থেকে ফোন ধরে পুষ্পা সেন্ট্রাল মিনিস্টারকে বলে এই 5 কোটি টাকা আপনার সাথে কথা বলানোর জন্য ফি, এবং আপনার 25 কোটি টাকা সোফার মধ্যে। ঠিক তখনই কয়েকজন এসে একটা টাকা ভর্তি সোফা দিয়ে যায়। সেন্ট্রাল মিনিস্টার এটা দেখে পুষ্পাকে বলে তোমার কোন টেন্ডার লাগবে, কপারেরটা নাকি কয়লারটা? কিন্তু সেন্ট্রাল মিনিস্টারকে অবাক করে দিয়ে পুষ্পা বলে যে আমার পুরো রাজ্যই চাই, সিদ্ধাপ্পাকে সিএম বানিয়ে দেন, এটাই আমার রিকোয়েস্ট। আর আপনি যদি রাজি না হন এরকম সোফা আমার কাছে আরো অনেক আছে, আমি যতদূর কথা বলার দরকার ততদূর কথা বলবো, কিন্তু সিদ্ধাপ্পাকে সিএম হতেই হবে। এগুলো শুনে সেন্ট্রাল মিনিস্টার আর না করতে পারে না, সিদ্ধাপ্পাকে সিএম বানাবে বলে জানিয়ে দেয়। সিদ্ধাপ্পা পুষ্পাকে এগুলো করতে মানা করে দেয়। এর সাথে তাদের এখন 500 কোটি টাকার প্রয়োজন, তার জন্য টাকা বাঁচিয়ে রাখতে হবে। পুষ্পা বলে যে পুষ্পা ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস চালিয়ে যাবে। এতদিন সে শুধু লালচন্দনের ডিল মঙ্গল শ্রীনুর সাথেই করত। সে 1 টন লালচন্দনের পরিবর্তে শুধুমাত্র 1.5 কোটি টাকা দিত, কিন্তু সে যদি ডিলটাকে বিদেশে নিয়ে যায় তাহলে প্রত্যেক টন প্রতি তাকে 2 থেকে 2.5 কোটি টাকা দেওয়া হবে। এরপর পুষ্পা বিদেশে পৌঁছে যায়, যেখানে তার অনেক বড় বড় ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ হয়, যে কিনা সেখানে লালচন্দনের ব্যবসা করে। এর সাথে এই ব্যবসায়ীকে 2000 লালচন্দন দেওয়ার কথা হয়। এর বিনিময়ে পুষ্পাকে 5000 কোটি দেওয়া হবে। পুষ্পা ভাবে 5000 কোটি টাকা কামাতে হলে তাকে 2000 টন লালচন্দনের ব্যবস্থা করতে হবে। তো যার কারণে সে তার সিন্ডিকেটের সকল মেম্বারদেরকে অ্যাক্টিভ করে দেয় এবং বলে সকল জায়গা থেকে আমার লালচন্দন দরকার। তখন সিন্ডিকেটের সকল মেম্বাররা লালচন্দন জোগাড় করতে থাকে, কিন্তু ঠিক তখনই এন্ট্রি হয় মঙ্গল শ্রীনুর স্ত্রীর। তারা জেনে যায় যে পুষ্পা খুব শীঘ্রই 2000 টন বাহিরে পাচার করতে যাচ্ছে এবং সে এই কথাটা শেখাওয়াতকে জানায় যেন শেখাওয়াত তাদেরকে ধরে ফেলে। এর সাথে মঙ্গল শ্রীনুর স্ত্রী শেখাওয়াতকে বলে সে যেন সকল সিন্ডিকেটের মেম্বারদেরকে ভয় দেখায় যেন তারা পুষ্পার সাথে ডিল না করে। তো এই কথা শোনার পর শেখাওয়াত সকল চেকপোস্টে সিকিউরিটি বাড়িয়ে দেয়। ঠিক তখনই চেকপোস্টে লাল চন্দন দিয়ে ভরার একটি ট্রাক এসে পৌঁছায়। শেখাওয়াত সেখানে যায় এবং সকল ট্রাককে জ্বালিয়ে দেয়। এর সাথে সিন্ডিকেটের মেম্বারকেও সেখানে মেরে ফেলে। যেখানে মঙ্গল শ্রীনু চেয়েছিল যে সিন্ডিকেটের মেম্বারদেরকে যেন শুধু ভয় দেখানো হয়, যার উত্তরে শেখাওয়াত বলে যে আমার ভয় দেখানোর সিস্টেমটা অন্যরকম। যেহেতু আমি তাকে মেরে ফেলেছি এর জন্য বাকি সিন্ডিকেটের মেম্বাররাও স্মাগলিং করতে এবং পুষ্পার সাথে ডিল করতে ভয় পাবে। তারপর আমাদেরকে দেখানো হয় যে মেম্বারটা মারা গিয়েছে তার শেষ কৃতকার্য করার জন্য সিন্ডিকেটের সকল মেম্বাররা আসে, শুধু পুষ্পাকে ছাড়া। ঠিক তখনই মঙ্গল শ্রীনু এবং আরো কিছু লোক সিদ্ধাপ্পাকে বলতে থাকে যদি পুষ্পা ও শেখাওয়াতের মাঝে বন্ধুত্ব তৈরি না হয় তাহলে শেখাওয়াত এভাবেই লোকদেরকে মারতে থাকবে, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে পুষ্পাকে লালচন্দনের স্মাগলিং থেকে বাদ দেওয়া উচিত। কিন্তু সিদ্ধাপ্পা এটি হতে দিতে পারবে না, তার জন্য সে তাড়াতাড়ি করে শেখাওয়াতের কাছে পৌঁছায় এবং তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। সিদ্ধাপ্পা তাকে 10 কোটি টাকা দেওয়ার কথা বলে, কিন্তু তাতে শেখাওয়াত রাজি হয় না। সে বলে পুষ্পা আমাকে ওই দিন নগ্ন করে দৌড়িয়েছিল,
আমি তাকে কোনোভাবেই ছাড়বো না। এখানে সিদ্ধাপ্পা বলে সে যদি তোমার কাছে ক্ষমা চায় এবং সবার সামনে যদি সরি বলে তাহলে কি তুমি ক্ষমা করতে পারবে? এটা শুনে শেখাওয়াত সাথে সাথে রাজি হয়ে যায় এবং বলে যে একটা পার্টির ব্যবস্থা করো যেন পুষ্পা সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে পারে। পার্টির দিন সকল লোক এখানে এসে পড়ে, কেননা সকল লোক দেখতে চাচ্ছিল যে পুষ্পা শেখাওয়াতের কাছে ক্ষমা চাইবে নাকি চাইবে না, কেননা পুষ্পা আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করেনি। আজ কি সে মাথা নত করবে? পুষ্পা তার স্ত্রী শ্রীবল্লী এবং সিদ্ধাপ্পা এর কথায় সিন্ডিকেটের ভালোর জন্য ভানোয়ার সিং এর কাছে মাফ চাওয়ার জন্য রাজি হয়ে যায়। পুষ্পা অনেক বেশি মদের নেশায় ছিল যার জন্য সে শেখাওয়াতের কাছে ক্ষমা চেয়ে নেয়, যেটা শুনে ভানোয়ার সিং অনেক বেশি খুশি হয়ে যায়, এমনকি সে এই কথাটা রেকর্ড করে নেয় যেটা সে বারবার শুনছিল। যখন পুষ্পা বাসায় ফিরে যাচ্ছিল তখন এই বিষয়টা পুষ্পা সহ পার্টির সকল লোকেদের কাছে অদ্ভুত লাগলো যে পুষ্পা কিভাবে সরি বলল। এই বিষয়টা পুষ্পার কাছে এত বেশি খারাপ লাগলো যে সে আয়নাতে নিজের চেহারা দেখতে চাচ্ছিল না। পুষ্পার এত বেশি রাগ হয়েছিল যে সে সবাইকে গাড়ি থেকে নামিয়ে পার্টির দিকে আবার ব্যাক করলো। যখন ভানোয়ার সিং এখান থেকে চলে যাচ্ছিল তখন পুষ্পা শেখাওয়াতের গাড়িকে একটি ধাক্কা দেয়, যার ফলে শেখাওয়াত একটি সুইমিং পুলে গিয়ে পড়ে এবং পুষ্পা এই সুইমিং পুলে প্রস্রাব করে দেয়। শেখাওয়াত এটা বুঝতে পারছিল না যে এখন আবার কি হচ্ছে। এরপর পুষ্পা ভানোয়ার সিংকে বলল যে পুষ্পা একটি ব্র্যান্ড যে কখনো কারোর সামনে মাথা নিচু করে না, এবং সে আরো বলল যে আমি তোকে চ্যালেঞ্জ করতেছি যে 2000 টন লাল চন্দন কাঠ আমি দেশ থেকে বাহিরে পাচার করব, আর যদি একটাও লাল চন্দনের টুকরা তোর হাতে পড়ে তাহলে আমি এই সিন্ডিকেট ছেড়ে দিব এবং সারা জীবনের জন্য মাছধরি করব। যা শুনে ভানোয়ার সিং অনেক বেশি রেগে যায় এবং তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে। এরপরই ভানোয়ার সিং সকল চেকপোস্ট বন্ধ করে দেয় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেন গাড়ি চলাচল না করতে পারে সব রাস্তা ব্লক করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো যে সে যে ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছে এর নিচের নদীটি পুরোপুরিভাবে শুকিয়ে রয়েছে। তারপর সে বুঝে যায় পুষ্পা নিশ্চয়ই এই নদীর মাধ্যমে তার লাল চন্দনের ট্রাকগুলোকে পার করে নিয়ে যাবে। তারপর দেখা যায় তার সন্দেহটি একদম সঠিক ছিল, কেননা কিছুক্ষণের মধ্যেই পুষ্পার লাল চন্দনের সকল ট্রাকগুলো নদীর মাধ্যমে যাচ্ছিল, যা দেখে পুলিশের গাড়িগুলো তাদের পিছু করতে থাকে, কিন্তু তারা তাদের ধরতে পারছিল না। অবশেষে ভানোয়ার সিং এই ট্রাকগুলোর সামনে এসে পড়ে এবং বড় একটি শটগান দিয়ে তাদের উপর গুলি করতে থাকে। তখন কেসাবা এই সকল বিষয়গুলো পুষ্পাকে জানায়, যা শুনে পুষ্পা বলে তুমি ট্রাক থেকে নেমে যাও এবং ড্রাইভারকে বলো নেমে যেতে, আমি আমার কর্মীদের জীবন ঝুঁকিতে ফালাতে চাচ্ছি না। কেসাবা তখন পুষ্পার কথা শুনে সকল ড্রাইভারদেরকে নিয়ে এখান থেকে চলে যায়, আর ভানোয়ার সিং এটা দেখে তাদের উপর গুলি চালাতে থাকে এবং ট্রাকগুলোর মধ্যে যতগুলো লাল চন্দন ছিল সবগুলো দখল করে নেয়, যেটা দেখে মঙ্গল শ্রীনু, ভানোয়ার সিং এবং তার স্ত্রী অনেক বেশি খুশি হয়। তারা এই সময়টাকে অনেক বেশি উপভোগ করতে থাকলো এবং তারা মিডিয়াকে বলে দিয়েছে যে এই লাল চন্দনের কাঠগুলো পুষ্পার ছিল, কিন্তু কিছুক্ষণ পর তারা জানতে পারলো যে এগুলো লাল চন্দনের কাঠ নয়, এগুলো ছিল সাধারণ কাঠ। যা শুনে ভানোয়ার সিং একদম বোকা হয়ে গেল এবং পুষ্পা তাদের কাছে একটি ফুল পাঠালো, যা দেখে ভানোয়ার সিং বলল যে আমি শুধু একা ফুল হয়নি, আমার সাথে মঙ্গল শ্রীনু এবং তার স্ত্রীও বোকা হয়ে গিয়েছে। আর এই জিনিসটাই ও ফুল দিয়ে বুঝাইছে আর কি, যে তোরা ফুল হয়ে গেছিস, তোরা বোকা হয়ে গেছিস। পুষ্পা তাদেরকে বলে পুষ্পার নাম শুনে তোরা ফ্লাওয়ার মনে করছিস নাকি? পুষ্পা ফ্লাওয়ার নয়, এটা ওয়ার্ল্ড ফায়ার। এর সাথে পুষ্পা এটাও বলে যে লাল চন্দনের কাঠগুলোকে খুব তাড়াতাড়ি দেশ থেকে পার করার জন্য বর্ডার ক্রস করবে, তুই যদি এগুলোকে থামাইতে পারোস তাহলে থামাইস। তারপরের স্ক্রিনে আমাদেরকে দেখানো হয় পুষ্পা, শ্রীবল্লী এবং পুরো পরিবার একটা অনুষ্ঠানের মধ্যে গিয়ে পৌঁছায়। ওইখানে হঠাৎ শ্রীবল্লীর মাথা ঘুরতে থাকে। এরপর সবাই জানতে পারে যে শ্রীবল্লী প্রেগনেন্ট। যা শুনে পুষ্পা তাদের কালীমাতার মতো সেজে যায় এবং কালীমাতার সকল কর্মকাণ্ডগুলো সে করতে থাকে, যা দেখে শ্রীবল্লী পুষ্পাকে বলে যে এগুলো তুমি কি করছো? যার উত্তরে পুষ্পা বলে আমার একটি ইচ্ছে আছে, আমি কালীমাতার কাছে একটি কন্যা সন্তান চাই, কেননা ছেলে হলে তার একটা বংশগত নাম দিতে হবে, কিন্তু যদি কন্যা হয় তাহলে সে বিয়ের পর শ্বশুরবাড়ির বংশগত নাম দিয়ে থেকে যেতে পারবে। তখনই আমরা দেখতে পাই সেখানে কিছু লোক পুষ্পার বাতিজি কাবেরীর উপর মিসবিহেভ করতেছিল, যা দেখে পুষ্পা অনেক রেগে যায় এবং তাদের সাথে পুষ্পা ফাইট করতে থাকে। ফাইট শেষে সেখানে মল্লিতি মোহা এসে যায়, মানে পুষ্পার সৎ ভাই আর কি, এবং সে বলে তুমি এগুলো করেও আমার মন গলাতে পারবে না, বাবার নাম, বংশের নাম, পরিচয় পাবে না। তুমি কি মনে করেছো আমার মেয়েকে বাঁচিয়ে এগুলো করে তুমি আমার সাথে থাকতে পারবে? কিন্তু এগুলোর কিছুই হবে না, তুমি সব সময় অনাথ ছিলে এবং সব সময় অনাথই থাকবে, কখনো তোমার কেউ কোনো কিছু হতে পারবে না। শ্রীবল্লী যখন এই কথাগুলো শুনতে পায় তখন সে বলে ওঠে আমার স্বামীকে কোনো বংশের পরিচয় লাগবে না, আমার স্বামী নিজেই একটা ব্র্যান্ড। উল্টো মানুষকে জিজ্ঞাসা করে দেখো মানুষ তোমাকে তোমার বংশের নামে চিনে কিনা, সবাই তোমাকে পুষ্পার ভাই হিসেবে চিনে। শ্রীবল্লী মল্লিতির উপর রাগারাগি করে সেখান থেকে তারা চলে যায়। কাবেরীর উপর যে
সকল লোকগুলো খারাপ ব্যবহার করেছিল তাদেরকে মল্লিতি অর্ধ টাকলা করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে মঙ্গলাম, সিনু এবং বানোয়ার সিং সিএম এর কাছে যায় এবং তারা সিএম কে 2000 টন লাল চন্দনের কথা বলে। যদি এই লাল চন্দন গুলো বর্ডার ক্রস করে ফেলে তাহলে তুমি সিএম থেকে সরে যেতে পারো, কেননা এই 2000 লাল চন্দন গুলো থেকে 5000 কোটি টাকা আসতে পারে, যার মাধ্যমে পুষ্পা সিদ্দাপ্পাকে সিএম বানাবে। তখন সিএম তাদেরকে আদেশ দেয় যেন তারা এই লাল চন্দনের কার্ডগুলোকে বর্ডার ক্রস করার আগেই যেন জব্দ করে ফেলে। এর পরের স্ক্রিনে আমরা দেখতে পাই যে এই লাল চন্দনের কার্ডগুলো রামেশবারাম দিয়ে শ্রীলঙ্কা যাচ্ছিল, কেননা রামেশবারাম থেকে শ্রীলঙ্কা শুধুমাত্র 18 কিলোমিটার দূরত্ব। তখন বানোয়ার সিং সেখানে পৌঁছায় ঠিকই, কিন্তু সে এই লাল চন্দনকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে বানোয়ার সিং দেখতে পেল যে এই লাল চন্দনের কাঠগুলো মাছ ধরার শিপগুলোর নিচে বেঁধে সাগর পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যা দেখে বানোয়ার সিং এই শিপগুলোর পিছু করতে থাকে, কিন্তু সে তাদেরকে পিছু করতে পারেনি, কেননা পুষ্পাদের শিপগুলো মাছ ধরার শিপ হওয়ার কারণে তাদের শ্রীলঙ্কা যাওয়ার পারমিশন ছিল। কিন্তু বানোয়ার সিং যখন শ্রীলঙ্কা যেতে যায় তার শিপ নিয়ে, তখন শ্রীলঙ্কার নেভি তাদেরকে সাবধান করে এবং তাদের পথ আটকায়। অবশেষে সে বাইনোকুলার দিয়ে দেখতে পায় যে শিপগুলো শ্রীলঙ্কাতে চলে গেছে। এর পরের স্ক্রিনে আমরা দেখতে পাই যে দুবাই থেকে অনেক বেশি টাকা পয়সা আসছে, যা দেখে পুষ্পা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেই টাকা দিয়ে সকল এমএলএদের জন্য টাকা সোফায় ভরে ফেলে। এই সোফাগুলোকে এমএলএদের কাছে পৌঁছে দেয় এবং তাদের কিনে ফেলে, অর্থাৎ সিএম হওয়ার জন্য পুষ্পা সকল এমএলএদেরকে কিনে নিয়েছে। তখন বানোয়ার সিং শেখাওয়াতের অনেক খারাপ অবস্থা ছিল, কেননা তার হাতে কিছু করার ছিল না। সে ভাবছিল যে তার ট্রান্সফার হওয়াও একদম নিশ্চিত, কেননা তার হাতে এখন সরকারও থাকবে না, সরকারও পুষ্পার হয়ে যাবে। তখন বানোয়ার সিং এর কাছে যতগুলো কাঠ ছিল সেগুলোতে সে আগুন লাগিয়ে দেয় এবং যেহেতু সে মদ্যপান করেছিল তার জন্য সে ওইখানেই থেকে যায়, যার ফলে একটা ব্লাস্ট হয়ে যায় এবং সেখানেই বানোয়ার সিং শেখাওয়াত মরে যায়। যদিও তার মৃতদেহকে দেখানো হয় না এবং এটাও বলা হয় না যে সে মারা গেছে নাকি বেঁচে আছে। কিছুদিন পর আমরা দেখতে পাই যে সিএম পাল্টে গেছে এবং নতুন সিএম হয়েছে সিদ্দাপ্পা। পুষ্পা তার স্ত্রীর কাছে ওয়াদা করেছিল যে 24 জুলাই সিএম তাদের বাড়িতে আসবে এবং তার সাথে খাবার খাবে এবং ছবিও তুলবে। আজকে 24 জুলাই ছিল, যার জন্য সিদ্দাপ্পা এখানে আসে এবং পুষ্পার সাথে ছবি তোলে এবং সিদ্দাপ্পা শ্রীবল্লীকে বলে তোমার একটা ছবির জন্য আমি সিএম হয়ে গিয়েছি। আর পুষ্পা এই দিনটিকে সিলেক্ট করেছিল কেননা আজকে শ্রীবল্লীর জন্মদিন ছিল, যার জন্য এখানে একটি অনুষ্ঠান করা হয়েছে। সিদ্দাপ্পা যদিও সিএম হয়ে গিয়েছিল কিন্তু পুরো রাজ্যের উপর রাজত্ব করছিল পুষ্পা। সকল লোকজন পুষ্পাকে আগের থেকে বেশি সম্মান করতে থাকলো। এরপর একদিন পুষ্পার ভাবি অর্থাৎ মল্লিতি মোহার স্ত্রী পুষ্পার বাসায় আসে এবং তাকে বলে যে কাবেরীকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এবং তারা কাবেরী এর পরিবর্তে 2 কোটি টাকা চাচ্ছে। যদি এই টাকা তাদেরকে না দেওয়া হয় তাহলে তারা কাবেরীকে মেরে ফেলবে। এই কথাটা যখন পুষ্পা শোনে সে প্রথম মিডিয়াতে বলে যে আমার বাতিজি কাবেরীর যদি কিছু হয় তাহলে আমি তোদেরকে রাব্বা রাব্বা করে মেরে ফেলবো। তোদের কাছে শুধুমাত্র 1 ঘন্টা আছে, 1 ঘন্টার মধ্যে যদি কাবেরীকে ছেড়ে দেস তাহলে তোদের জীবন ভিক্ষা দিব। এই কথাটা সেন্ট্রাল মিনিস্টার এবং সিএমও জানতে পারে যে কাবেরী কিডন্যাপ হয়েছে। এর সাথে তারা এটাও জানতে পারে যে আর কেউ নয়, সেন্ট্রাল মিনিস্টারের বাতিজাই কাবেরীকে কিডন্যাপ করেছে। এর জন্য সেন্ট্রাল মিনিস্টার সিদ্দাপ্পাকে দিয়ে পুষ্পার কাছে ফোন করায় এবং বলে যে এই লোকগুলো সেন্ট্রাল মিনিস্টারের বাতিজা, এর জন্য যেন পুষ্পা তাদের সাথে কোনো কিছু না করে। আমরা তাড়াতাড়ি করে কিডন্যাপারদের সাথে যোগাযোগ করব এবং কাবেরীকে ছাড়িয়ে আনবো। যদি তারা কাবেরীর সাথে কিছু করে ফেলে তাহলেও যেন পুষ্পা ওই লোকগুলোকে কিছু না করে। পুষ্পা এর উত্তরে বলে আমার এতে কোনো যায় আসে না, হোক না সে সেন্ট্রাল মিনিস্টারের বাতিজা কিংবা সিএম এর বাতিজা, আমার কারোর সাথে কোনো লেনদেন নাই। তারপর পুষ্পার সাথে সেন্ট্রাল মিনিস্টারের বাতিজার কথা হয়, সেখানে কাবেরীর পরিবর্তে পুষ্পার কাছে 10 কোটি টাকা চায় এবং তাকে একা তাদের আড্ডায় আসতে বলে, যা পুষ্পা মেনে যায় এবং হেলিকপ্টার দিয়ে মিনিস্টারের বাতিজার কাছে পৌঁছে যায়। এখানে পৌঁছানোর পর পুষ্পা সবার আগে শটগান দিয়ে গুলি করতে থাকে, কিন্তু পরে মিনিস্টারের বাতিজা বলে যে কাবেরীর উপরও কেউ বন্দুক ধরে দাঁড়িয়ে রয়েছে, যদি তুমি এখানে গুলি করো তাহলে কাবেরীকেও ওইখানে গুলি করে মেরে ফেলা হবে, এর জন্য তাকে শান্ত থাকতে বলে। এরপর এখানে পুষ্পা তাদেরকে তার হাতে থাকা বন্দুকটি দিয়ে দেয়। এই লোকগুলো পুষ্পাকে অনেক খারাপ ভাবে মারতে থাকে। তারা ভালোভাবে জানে যে পুষ্পার হাত বাঁধা থাকার পরেও সে ভালো করে ফাইট করতে পারে, তাই এবার তারা কোনো রিস্ক নিতে চায় না। তারা পুষ্পার হাতের সাথে পাও বেঁধে দেয়। এরপর তারা কাবেরীর ইজ্জতের দিকেও হাত দিতে থাকে, যা দেখে পুষ্পা অনেক রেগে যায়। এরপর পুষ্পা হাত পা বাঁধা অবস্থায়ও সবাইকে মারতে থাকে। মিনিস্টারের ভাই যখন ওইখানে পৌঁছায় তখন পুষ্পা মিনিস্টারের ভাই সহ বাতিজাকেও মেরে ফেলে। এই সকল কথা যখন মিনিস্টার জানতে পারে তখন সে পুরোপুরিভাবে পাগল হয়ে যায়। এখন এর পরের স্ক্রিনে আমরা দেখতে পাই যে পুষ্পা যখন তার ঘরে ছিল তখন তার ঘরের মধ্যে তার সৎ ভাই মুরলি আসে। মুরলি তার ভুল বুঝতে পেরেছিল, এর সাথে সে পুষ্পা সহ সকল পরিবারের সদস্যের কাছে ক্ষমা চায়। মুরলি পুষ্পার মাকে বলে যে আমি সবার আগে কাবেরীর বিয়ের কার্ড আপনাকে দিতে এসেছি, কেননা
কাবেরী বলেছিল আপনি যদি তার বিয়েতে না আসেন তাহলে সে বিয়ে করবে না। তখন শ্রীবল্লী পুষ্পাকে বলে যে সকল বিয়ের কার্ডের মধ্যে তার এবং তার মার নাম রয়েছে এবং তোমার বংশের পরিচয়ের নামও রয়েছে। তা শুনে পুষ্পা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এখানে থাকা সবাই পুষ্পাকে আশ্বাস দিতে থাকে, কেননা কেউই পুষ্পাকে আদৌ পর্যন্ত এইভাবে কান্না করতে দেখে নাই। এরপর পুষ্পা তাদেরকে মাফ করে দেয় এবং এর পরের স্ক্রিনে আমরা দেখতে পাই যে পুষ্পা সহ সকল পরিবারের সদস্যরা কাবেরীর বিয়েতে চলে গিয়েছে। আর অন্যদিকে মিনিস্টারকে দেখানো হয় এখন পর্যন্ত পুষ্পার যে সকল শত্রুগুলো রয়েছে সবাই মিনিস্টারের সাথে হাত মিলিয়ে নিয়েছে, কেননা মিনিস্টারের ভাই এবং ভাতিজাকে পুষ্পা মেরে ফেলেছিল। তখনই মিনিস্টারের কাছে একজন লোক একটা পার্সেল নিয়ে আসে, আর এই পার্সেলটির মধ্যে একটা গ্রেনেড ফিট করা ছিল। তো পরবর্তীতে এই পার্সেলটা কাবেরীর বিয়েতে দেখানো হয়। তখনই একজন ব্যক্তি পাহাড় থেকে এই পার্সেলটা ব্লাস্ট করে ফেলে, আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এই লোকটি কে ছিল বা কোথায় থেকে এসেছে কিছুই বলা হয়নি, কিন্তু পুষ্পা 3 অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, যার নাম হলো পুষ্পা দ্য র্যাম্পেজ। তো এই সিনেমাটিতে আমরা বাকিটাই স্টোরি জানতে পারবো।